গুড মর্নিং। আজকে 17 তারিখ। আজকে আমাদের বাবা গুড মর্নিং। আজকে 17 তারিখ, 17ই জানুয়ারি 2024। এখন বাজে সকাল 9:05। আমরা রয়েছি পোর্ট ব্লেয়ারে। আজকে পোর্ট ব্লেয়ারে আমাদের থার্ড ডে। আমরা এখন আছি আবেরদিন বাজারে। এই বাজারটা পোর্ট ব্লেয়ারের সবচেয়ে পপুলার বাজার। সামনেই ক্লক টাওয়ার। ব্রিটিশরা এই ক্লক টাওয়ারটি তৈরি করিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে। ক্লক টাওয়ারের ওপরে যে ঘড়িটা রয়েছে সেটা HMT কোম্পানি। ক্লক টাওয়ার থেকে ডান দিকের রাস্তা ধরলেই পৌঁছে যাবেন সেলুলার জেলে এবং তারপরে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। আমরা গেলাম ক্লক টাওয়ার থেকে বাঁদিকে আর পৌঁছে গেলাম এখানে। এই হলো পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ড। আবেরদিন বাজারের পাশে পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এই যে পার্কটায় আমি দাঁড়িয়ে আছি, এই যে গ্রাউন্ডটা, এখানে পোর্ট ব্লেয়ারের যত প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, অ্যাজিটেশন সব কিছু হয় এখানে। এটাকে আপনারা বলতে পারেন পোর্ট ব্লেয়ারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা মেট্রো চ্যানেল। কেমন লাগলো প্রীতিজিৎ পোর্ট ব্লেয়ারের ব্রিগেড? না, বি গ্রেড জায়গাটা বেশ ভালোই। আর আমাদের কলকাতার যেটা ব্রিগেড বা আমি যেটাকে বলছি বি গ্রেড, এত লোক মিটিং মিছিল করলো, এত বিখ্যাত লোক হলো। আমার মনে হয় এবার সময় এসে গেছে বি গ্রেড থেকে ওটার এ গ্রেডে চলে যাওয়ার। কাজে আমরা এবার থেকে ওটাকে এ গ্রেড বলবো আর কি, বি গ্রেড না। আপনারা এবার কমেন্ট করে বলুন। এই হলো পৃথ্বীজিৎ। আচ্ছা, এই গ্রাউন্ডের ঠিক উল্টো দিকেই বাস স্ট্যান্ড, পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ড। আমি দেখাচ্ছি, এই হলো পোর্ট ব্লেয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে মায়াবন্দর, দিগলিপুর সব জায়গার বাস পেয়ে যাবেন। আর এখানেও কিছু হোটেল রয়েছে। 2006 সালে আমি এসে উঠেছিলাম এই হোটেলটায়, স্বাগত লজ। শহরের মধ্যে ঘোরার জন্য শাটল বাসও রয়েছে এখানে। বাস স্ট্যান্ড থেকে একটু এগুলে পরেই ডান দিকে পড়বে নগরপালিকা, আর বাদিকে রাস্তার মাঝখানে জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তি। এই যে এই হলো নগরপালিকা মুখ্যালয়। আবেরদিন বাজারে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছিল তা হল হিন্দু, শিখ এবং ইসলাম ধর্মের সুন্দর সহাবস্থান। একদম পাশাপাশি রয়েছে পুলিশ গুরুদ্বারা, পুলিশ গণেশ মন্দির এবং পুলিশ মসজিদ, যা আবারও মনে করিয়ে দেয় বিবিধের মাঝে মিলন মহানের সেই অমোঘ মন্ত্র। আমাদের মাতৃভূমি, এই ভারতের ভিত্তি এই দৃঢ় বেদির উপরেই দাঁড়িয়ে। डिपार्टमेंट से होते हैं, पुलिस का अलॉटमेंट लैंड है। अच्छा, ये जो इसका नाम है पुलिस मस्जिद, ओके, पुलिस गुरुद्वारा, हाँ, पुलिस गणेश मंदिर, ओके, इस पर पूरा डिपार्टमेंट स्टाफ काम करता है। ठीक, पुलिस का डिपार्टमेंट से इसका फंडिंग भी होता है। अच्छा, इसका साफ सफाई के लिए भी पुलिस वाला आता है। हाँ, सारा मतलब पुलिस डिपार्टमेंट ही पोर्ट ब्लेयर का पूरा ये कॉम्प्लेक्स मेंटेन करता है। ওই পুলিশ মসজিদের উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে ঢুকে এলাম আমরা। এখানে একটা গ্রাউন্ড রয়েছে। এই গ্রাউন্ডটা ইম্পর্টেন্ট, আমি বলছি কেন। এখানে অ্যাস্ট্রোটার্ফ রয়েছে টেনিসের। बस फ्लाइट होस्टिंग यहीं पे हुआ था। এই হলো নেতাজি স্টেডিয়াম। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা 0 পয়েন্ট বলে। আপনারা সবাই জানেন 1943 সালের 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যে জায়গায়, ঠিক যে জায়গায় ভারতের পতাকা উত্তোলন করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে এইটি। স্টেডিয়ামের ঠিক আগে, নেতাজি স্টেডিয়ামের ঠিক সামনে এই জায়গাটি রয়েছে। এখানে লেখাও রয়েছে যে 30শে ডিসেম্বর 1943-এ নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন। যদিও এটা নিয়ে পরবর্তীকালে একটু বিতর্ক সৃষ্টি হয়, আমি তার মধ্যে যাচ্ছি না। বর্তমানে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট হিসেবে ট্যুরিস্টরা যে জায়গায় যান সেটা কিন্তু ডিফারেন্ট। 2018 সালে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসুর পতাকা উত্তোলনের 75 বছর পূর্তিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের পাড়ে একটি জায়গাকে পয়েন্ট করে সেখানে উনি পতাকা উত্তোলন করেছিলেন এবং সেটাই এখন ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট। কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টটা দাবি করেন স্থানীয়রা বা ঐতিহাসিকরা, সেটা হচ্ছে এই জায়গাটি। আরেকটা কথা বলছি, দেখুন এই পয়েন্টটা এতটা ঐতিহাসিক, এখানে কিন্তু এখন ভারতের কোনো পতাকা উত্তোলন করা নেই। আর এই ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টের ঠিক উল্টো দিকেই রয়েছে আন্দামান ক্লাব। এই যে
এই যে জায়গাটা দেখে কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে খারাপ লাগছে। তার কারণটা আর কিছুই না, এইটাই সেই জায়গা যেখানে প্রথমবার নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে পতাকা উত্তোলন করেছিলেন এবং ভারতের প্রথম সরকার ঘোষিত হয়েছিল এখানে। হ্যাঁ, স্বাধীন ভারতের হ্যাঁ, সরকার। তা সেখানে অন্য জায়গায় আরেকটা ফ্ল্যাগ লাগানো হয়েছে, তাতে কোনো আপত্তি নেই, সে লাগানো হতেই পারে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় একটা ফ্ল্যাগ থাকা অবশ্যই দরকার ছিল। হ্যাঁ, এখানে একটাও ফ্ল্যাগ নেই। একটাও ফ্ল্যাগ নেই, মানে সেটা দেখে কিন্তু আমার শুধু বাঙালি হিসেবে না, একজন ভারতীয় হিসেবে আমার খারাপ লাগছে আর কি ব্যাপারটা। এবং এতদিন ধরে যারা আমাদের দেশ চালিয়েছেন, আমি আগে পরে মানে আমরা ইরেসপেক্টিভ অফ এনি সরকার, আগের আমি সরকার, পরের বলছি। সরকার, তার আগের সরকার, হ্যাঁ। সবার উদ্দেশ্যেই মানে বলছি। পারলে হয়তো নেতাজিকে ভুলিয়ে দিতে পারলেই ভালো হতো। হ্যাঁ, তার সরকারের একটা প্রচেষ্টা ছিল, মানে তার অবদানকে, তার ব্যবসাকে ভুলিয়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু এই একজন লোক যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা না করে, দেশবাসীর কথা চিন্তা করে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আপনারা তার হিস্ট্রি আর আপনারা সেই গল্প সেটা আপনারা জানেন আর কি, সেটা নিয়ে আমার নতুন কিছু বলার নেই। কিন্তু আমার যেটা খারাপ লাগে যে এখনও আমাদের দেশের বহু লোক, এবং সেখানে আমাদের বহু বিখ্যাত আঁতেল বাঙালিও আছে, বিখ্যাত অবিখ্যাত, যারা নেতাজিকে মনে করে রাষ্ট্রের শত্রু আর কি। হ্যাঁ, মনে করে, আমি জানি যে, এবং তার অবদানকে তারা কোনো গুরুত্ব দেয় না, তারা হাসি তামাশা করে অন্য যারা। কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় যেটুকু আমি বা তুইও যেগুলো পড়েছি, আমরা পড়েছি, নিজস্ব জ্ঞান বুদ্ধিতে যেটুকু মনে হয়েছে নেতাজির এই আন্দোলনটা সশস্ত্র আন্দোলন বলবো, আজাদ হিন্দ ফৌজ গঠনের পরে, এটা যদি হতো তাহলে ব্রিটিশরা বোধহয় আরও কয়েকদিন থাকলেও থাকতে পারতো। মেন কারণ, মানে অন্যতম মেন কারণ তো এটা অবশ্যই, যেখানে ব্রিটিশ এই নেতাজির এই ঘটনার পরে ব্রিটিশ আর্মির যারা ভারতীয় ছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে ব্রিটিশদের বিপক্ষে চলে যাচ্ছিলেন। এবং তাদের মধ্যে হচ্ছে 1946 সালের নেভাল মিউটিনি, যেটা ফাইনাল পেরেক ব্রিটিশ সরকারের উপরে। তারা আস্তে আস্তে অনুপ্রাণিত হচ্ছিলেন, তাদের মধ্যে ভারতীয়ত্ব জাগছিল। একদম, অনেকেই ভারতীয়ত্ব জাগিয়েছেন, আমি জানি। ঠিক না, নেতাজির কন্ট্রিবিউশন অনস্বীকার্য, কিন্তু অগ্নিযুগের অসংখ্য বিপ্লবী আছেন যারা প্রাণ দিয়েছেন, সাংঘাতিক। এবং তাদের অনেকেই এই আন্দামানে সেলুলার জেলে, আপনারা জানেন, ঠিক জীবন কাটিয়েছেন এখানে এসে, এবং অত্যাচারিত হয়েছেন, শেষ পর্যন্ত ফিরে যেতে পারেননি, মৃত্যুবরণ করেছেন। সেই কুখ্যাত সেলুলার জেলেই যাব আমরা। হ্যাঁ, এবং এটাও আপনাদের সেলুলার জেল যাওয়ার আগে আমি বলে রাখছি, এটাও আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানকার যারা বন্দী ছিল তাদের মধ্যে 80% কিন্তু বাঙালি। আমি কোনো জাতকে ছোট না করে বলছি না, 80% বাঙালি না হলেও বেশ, মানে বাঙালির সংখ্যাই বেশি এবং পাঞ্জাবিদের সংখ্যা বেশি। বাঙালি, পাঞ্জাবি এবং মহারাষ্ট্র, কিন্তু এক নম্বরে বোধহয় বাঙালি বিপ্লবীরাই থাকবেন আর কি। আমি অন্য কোনো জাতকে ছোট না করেই বলছি, বাকি সবাই যতটা ইনডিফারেন্ট ছিলেন, বাঙালি কিন্তু জাতি কিন্তু থাকেননি। তবে এখানে আমার তোর কাছে একটা প্রশ্ন আছে, এবং আপনাদের কাছেও প্রশ্ন আছে। বল। মহাত্মা গান্ধীকে জাতির পিতা প্রথম আখ্যায়িত করেছিলেন কোন ব্যক্তি? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব বোধহয়, নাকি? না, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন? আচ্ছা, এই ভুলটা কিন্তু অনেকেই করেন। আন্দামান ক্লাবের পাশেই ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ড, এখানে এই কবরখানাটি অবশ্য স্বাধীনতা উত্তর যুগের। এবার আমরা ঢুকছি নেতাজি স্টেডিয়ামের ভেতরে। এখন আমরা যাচ্ছি সেলুলার জেলে। এই হচ্ছে সেলুলার জেল, আর সেলুলার জেলের উল্টো দিকেই এখানে রয়েছে বীর সাভারকার পার্ক। এখানে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীর স্ট্যাচু করা আছে। ইন্দুভূষণ রয়, বাবা ভান সিং, পণ্ডিত রাম রাখাবালি, মহাবীর সিং। ওই যে বীর সাভারকার পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে বিএসএনএল এর অফিস। আর
এই হলো সেলুলার জেল। আমরা এখন রয়েছি ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেলের ভেতরে। আমরা যখন এখানে ঢুকছিলাম, বিশ্বাস করুন আমার এবং পৃথ্বীজিৎ দুজনের গায়ে কাঁটা দিচ্ছিল। এই সেই জায়গা, কুখ্যাত সেলুলার জেল। অগ্নিযুগের প্রচুর বিপ্লবী মৃত্যুবরণ করেছেন এখানে, অত্যাচারিত হয়েছেন এখানে। এই সেলুলার জেলের নামটা সেলুলার কেন সেটা আগে বলি। এখানে 696টা সেল রয়েছে। এক একটা সেলের ডাইমেনশন 14 ফুট 8 ইঞ্চি আর 8 ফুট 9 ইঞ্চি। 14 ফুট 8 ইঞ্চি বাই 8 ফুট 9 ইঞ্চি ডাইমেনশনের সেলে বন্দীদের রাখা হতো। বন্দীদের রাখবার জন্য এই ছোট্ট কুঠুরি বা সেলগুলোর জন্যই এই জেলের নাম হয় সেলুলার জেল। সেলুলার জেলের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1896 সালে, কমপ্লিট হয় 1906 সালে। কিন্তু তার অনেক আগের থেকেই ব্রিটিশরা এখানে প্রিজনারদের পাঠাতো, সিপাহী বিদ্রোহের পর থেকেই। 1857 সালে সিপাই বিদ্রোহ শেষ হবার পরেই বন্দী বিদ্রোহীদের পাঠানো শুরু হয় আন্দামানে। চারিদিকে সমুদ্র আর হিংস্র উপজাতিদের বাস। স্বাভাবিক কারণেই এই দ্বীপ হয়ে ওঠে ইংরেজ সরকারের পছন্দের কয়েদখানা। একবার দ্বীপান্তরিত হয়ে এখানে এলে বন্দীদের আর ফিরে যাবার প্রায় কোনো উপায়ই ছিল না। অমানসিক কষ্ট, নির্যাতন, চূড়ান্ত অমানবিক আচরণ, অসুখ বিসুখ, এই সব কিছুতে শেষ হয়ে যেত শত শত বন্দী প্রাণ। আক্ষরিক অর্থেই আন্দামান সেই যুগে কালা পানি। তবে অগ্নিযুগের বিপ্লবীদের মনোবল ভাঙতে পারেনি কালাপানির ভয়। দেশমাতৃকার মুক্তির ব্রতে, দেশমাতৃকার সেবায় কালাপানির সাজা তাদের কাছে ছিল সম্মানের, আত্মমর্যাদার। এই সেলুলার জেলে যত ইট ব্যবহার করা হয়েছে সেগুলো আনা হয়েছিল বার্মা থেকে। আর এখানে 7টা উইং রয়েছে। আপনারা স্টারফিশ দেখে থাকবেন, আকৃতিটা অনেকটা স্টারফিশের মতো বা বাইসাইকেলের চাকার মতো। স্পোকগুলো যেরকম সেন্টার থেকে চারদিকে থাকে, ওই রকম 7খানা উইং চারদিকে ছিল। 7খানা উইংয়ের মধ্যে এখন অবশিষ্ট আছে 3টে উইং। প্রত্যেকটা উইং G+2 মানে 3 তলা করে। এই 7খানা উইং এমনভাবে তৈরি করা যে প্রত্যেকটা উইংয়ের ফ্রন্ট ফেস তার সামনের উইংয়ের ব্যাক ফেসের দিকে মুখ করা। কোনোভাবেই বন্দীরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্যই এরকম ব্যবস্থা করা হয়েছিল। 7টা উইংয়ের মাঝখানে একদম সেন্টার পয়েন্টে ছিল সেন্ট্রাল টাওয়ার, যেখান থেকে বন্দীদের ওপর নজরদারি করা হতো। এটা হচ্ছে বন্দীদের কর্মশালা। কর্মশালা কম, অত্যাচারশালা বেশি ছিল এই জায়গাটা। কিভাবে বন্দীদের দিয়ে ঘানি টানানো হতো দেখুন। দেখুন প্রথম সেলটাই বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের। এই হচ্ছে একটা কুঠুরি সেলুলার জেলের, 14 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি কুঠুরি। সেলের দরজা এবং লক এমনভাবে তৈরি করা ছিল, দেখুন এই যদি দরজা বন্ধ করে দেওয়া হয় কোনোভাবেই বন্দীরা কিন্তু তালা খুলতে পারবে না। তালাটা কিভাবে ছিল দেখুন, এই হচ্ছে লক। এখানে কোনোভাবেই ভেতরে থাকা বন্দীদের পক্ষে সম্ভব ছিল না, ইভেন চাবি থাকলে পরেও সম্ভব ছিল না ভেতর থেকে লক খোলার, কোনোভাবেই সম্ভব ছিল না। এই দেখুন এই হচ্ছে দরজা, পৃথ্বীজিৎ ভেতরে, বিপ্লবী শচীন্দ্র সান্যালের সেলে। এবার আমি পৃথ্বীজিৎকে বন্দি করে দিচ্ছি। আমি এখানে লাগিয়ে দিলাম, দেখুন লক হচ্ছে এখানে, এখানে তালা লাগানো থাকবে। এই হচ্ছে দরজা, ওই হচ্ছে পৃথ্বীজিৎ, আর এই হচ্ছে লক, এখানে তালা। কোনোভাবেই বন্দির পক্ষে হাত বাড়িয়ে, সে যত লম্বা হাতি হোক না কেন, হাত বাড়িয়ে সেলের লক খোলা সম্ভব ছিল না।
বন্দীদেরকে লক করে বন্দীদেরকে চাবি ছুড়ে দেওয়া হতো এবং এটা জানা ছিল যে বন্দীরা কোনোভাবেই সেই চাবি ব্যবহার করে লক খুলতে পারবে না। পরের দিন বন্দীদের কাছ থেকে চাবি নিয়েই রক্ষীরা এখানে লক খুলতেন। পৃথ্বীজিৎ, বলো। কতক্ষণ কাটাতে পারবে এই সেলে? বেশিক্ষণ না, মানে কাটানো কেন যাবে না, কিন্তু ওই আর কি গান টান শুনে বড় জোর কাটানো যেতে পারে, কিন্তু যেভাবে বিপ্লবীরা কাটিয়েছেন সেই কাটানো আর আমরা মজা করে ভিডিও করে কাটানোর মধ্যে তো পার্থক্য আছেই আর কি। হ্যাঁ, এখন আমরা জানি যে আমরা ছাড়া পাবো। আর তখন জানতো না যে ছাড়া কবে পাবে। হ্যাঁ, মানে পেতোই না, ম্যাক্সিমাম তো এখানেই মারা যেতেন আর কি, অত্যাচারিত হয়ে মারা যেতেন আর কি। প্রচুর বিপ্লবী এখানে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে হাঙ্গার স্ট্রাইক করতেন। তাদেরকে ফোর্সফুলি ফিট করানো হতো, মেকানিক্যালি ফিট করানো হতো। সেই অত্যাচারের কাহিনী তো আমরা জানি সবাই। দিনের পর দিন এখানে অত্যাচারিত হয়েছেন অসংখ্য বিপ্লবী। চলো পৃথ্বীজিৎকে খোলা যাক আপাতত, নাহলে। আর তখন তো আর সানি দেওয়াল ছিল না যে চাইলেই বরাত খুলে টান দিয়ে ভেঙে ফেলে বেরিয়ে যেতে পারতো, সেই একটা ব্যাপার ছিল। যাই হোক, ওটা উনি পারেন, সুপারম্যান। খুলে দিই পৃথ্বীজিৎকে। রাজনৈতিক নেতা হলে জেল থেকে বেরিয়ে এখানে সেলুলার জেলের একটা মডেল করা আছে, দেখুন। এই হচ্ছে অ্যাকচুয়াল মডেল। 7টা উইং, মাঝখানে ওয়াচ টাওয়ার। বন্দীদের টয়লেট থেকে শুরু করে সব কিছুই সেলের ভেতরে। দোতলায় এসে এই মাঝখানে ছিল ওয়াচ টাওয়ার। এখানে এখন বিপ্লবীদের নাম লেখা রয়েছে, যারা এখানে বন্দী ছিলেন তাদের নাম লেখা রয়েছে। এই ছিলেন বাংলার বিপ্লবীরা। প্রথমেই নাম রয়েছে সুরেন্দ্রনাথ দত্তর, 1933 সালে অধীরচন্দ্র সিংহ, গোবিন্দ কর, কত নাম নেব। এই দেখুন, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বন্দী 585 জন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে 398 জনই ছিলেন বাঙালি বিপ্লবী। উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল, ইন্দুভূষণ রায়, হরিপদ চৌধুরী, কত নাম নেব। বুঝতে পারছেন তো বাংলার বিপ্লবীদের অবদান ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য কতটা, যেটা আমরা ভুলে যাচ্ছি। বাঙালি আত্মবিস্মৃত জাত, এটা আমরা জানি। আমরা আমাদের ভালো জিনিসগুলো ভুলে যাই, কিন্তু ভারতবর্ষ তো ভুলে গেছেই। বাঙালি হিসেবে আমাদের মনে হয় না ভুলে যাওয়াটা খুব একটা ভালো হবে। জ্বালিয়ে রাখুন এই আগুনটাকে নিজেদের মধ্যে। সেলুলার জেলের কয়েদিদের শারীরিক অত্যাচারের পাশাপাশি তীব্র মানসিক অত্যাচারও সহ্য করতে হতো। সবচেয়ে নিদারুণ ছিল খাবার। পচা সবজি, পোকা পড়া রুটি, বুনো ঘাস সেদ্ধ খেতে দেওয়া হতো বন্দীদের। সেই সাথে ছিল সাংঘাতিক নোংরা জল। প্রতিবাদে বন্দীরা অনশন করেছেন বারবার। তখন তাদের জোর করে মেকানিক্যালি ফিট করানো হতো। অনশনরত অবস্থায় শহীদ ভগৎ সিংয়ের সহযোগী মহাবীর সিং, মোহন কিশোর নামদাস, মোহিত মৈত্র, এনারা প্রাণ হারিয়েছিলেন তাদের জোর করে খাওয়ানোর সময়। সেন্ট্রাল টাওয়ারের মাঝখানে এই সিঁড়িটা রয়েছে, এটা দিয়ে একদম ওপরে চলে যাওয়া যাবে। হ্যাঁ, ওই হচ্ছে নর্থ বে, ওইদিকে রস আইল্যান্ড। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রস আইল্যান্ড, যেটা এখন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। দেখুন, 3 দিকে সমুদ্র। এই দিক থেকে সমুদ্র শুরু হয়েছে, এইভাবে সমুদ্র, এই পুরো সমুদ্র, এই অবধি সমুদ্র। শুধু এদিকটা পোর্ট ব্লেয়ার। পালানোর কোনো সুযোগ ছিল না। এটা হচ্ছে অবশিষ্ট 3য় উইং। আমরা এখন আছি ফার্স্ট উইংয়ে। এই হচ্ছে সেন্ট্রাল ওয়াচ টাওয়ার, আর এটা 2nd উইং, এটা 3rd উইং। এদিকে আরও 4টে উইং ছিল, সেগুলো এখন হাসপাতাল।
সেলুলার জেলের ভিডিওতে শের আলী আফ্রিদির কথা অবশ্যই উল্লেখ করতে হবে। শের আলী আফ্রিদিকে অনেকেই রেভলিউশনারিদের সঙ্গে গুলিয়ে ফেলেন। ব্রিটিশ রাজ আন্দামানে সেলুলার জেল তৈরির পরিকল্পনা শুরু করে 1872 সালে লর্ড মেয়ো হত্যার পরে। পোর্ট ব্লেয়ারে পাখতুনবন্দি শের আলী আফ্রিদি পিছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করেন তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়োকে। দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি 1872। শের আলী কিন্তু কোনো রেভলিউশনারি ছিলেন না। অনেকেই শের আলীকে রেভলিউশনারিদের সঙ্গে গুলিয়ে ফেলেন। উনি পাঞ্জাব পুলিশে ছিলেন। 1866 সাল নাগাদ শের আলী একজনকে হত্যা করেন। তার কারণটা ছিল, সেই যাকে হত্যা করেছিলেন তার নাম খুব সম্ভবত ছিল হায়দার। হায়দার শের আলীর বোনকে মলেস্টেশন করেছিলেন, সেই জন্য শের আলী হায়দারকে হত্যা করে। তারপর ব্রিটিশ বিচার ব্যবস্থা শের আলীকে ফাঁসির সাজা শোনায়। তারপর শের আলী অ্যাপিল করে, তখন তার ফাঁসির সাজা লঘু হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয় এবং তাকে পাঠানো হয় এখানে। এই হচ্ছে শের আলীর ইতিহাস। এবং শের আলী যখন লর্ড মায়োকে হত্যা করে, তারপরে শের আলী বলে, আমি আল্লাহর নির্দেশে এটা করেছি, আমার মনে হয়েছে আমার সাজা, আমার যা পাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি সাজা আমাকে দেওয়া হয়েছে, এবং এর জন্য দায়ী দুজন, ভাইসরয় এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমি এদের দুজনকেই মারতে চেয়েছিলাম, ভাইসরয়কে পেয়েছি, ভাইসরয়কে মেরেছি। ইমিডিয়েট আফটার কিলিং লর্ড মায়ো শের আলী কিন্তু ফটোর জন্য পোজ দেয়, এবং তখন রেভলিউশনারিদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ শের আলীর ছিল না। শের আলী কোনো রেভলিউশনারি বা বিপ্লবীদের সঙ্গে যোগসাজশ করে এই হত্যাকাণ্ড ঘটায়নি। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। লর্ড মায়োকে হত্যা করার পরে শের আলীকে অবশ্যই ফাঁসি দেওয়া হয়েছিল, এবং সেটা দেওয়া হয়েছিল এখানে ভাইপার আইল্যান্ডে। এই জেলের ভেতরে একটা ফাঁসি ঘর রয়েছে আমার সামনে, এই যে, এই হচ্ছে সেলুলার জেলের ফাঁসি ঘর। নিচেও যাওয়া যায়, আমি আর নিচে যাচ্ছি না। পৃথ্বীজিতের মন খারাপ, তাই তো? হ্যাঁ, এইসব জায়গায় আসলে মন খারাপ হওয়ারই কথা। শয়ে শয়ে মানুষ নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিল যে স্বাধীনতার জন্য আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই আমাদের আজকের জীবনের জন্য তারা উৎসর্গ করেছিল তাদের জীবন। আজকের দিনে দাঁড়িয়ে পৃথ্বীজিৎ তাদের সেই স্যাক্রিফাইস, সেই আত্মবলিদান কতটা সঙ্গত ছিল, কতটা জাস্টিফাইড, আমরা কতটা মর্যাদা দিতে পেরেছি তাদের এই আত্মবলিদানকে, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। আমার তো মনে হয় পারিনি। যদি হ্যাঁ। এক কথায় ছোট করে বলে দিই আমি, অবশ্যই সেটা নিয়ে আলাপ আলোচনার অনেক অবকাশ আছে, কিন্তু যাই এই প্রশ্নের উত্তর আপনারাও দেবেন, প্লিজ ভাববেন। আমাদের আত্ম অনুসন্ধান করা একান্তই প্রয়োজন। অবশ্যই আপনারাও ভাববেন যে কতটা মর্যাদা আমরা এই বলিদানের দিতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিনের জন্যই কিন্তু তাদের বর্তমানগুলো তারা বিসর্জন দিয়েছিলেন। তাদেরকে শত কোটি প্রণাম আমাদের তরফ থেকে। আপনারা ভাববেন, আত্ম অনুসন্ধান করবেন, আশা রাখব, এবং আমাদেরকে জানাবেন আপনাদের উপলব্ধি। আচ্ছা, এবার একটু বলে দিই আপনাদের, এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় ঢুকেই ডান দিকে। আজকে সন্ধেবেলায় আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে আসব। 6:50 শো, 3টে শো হয়, একটা 5:30, একটা 6:50, একটা 7:50। তবে সব শো সব দিন হয় না। অনলাইনে অবশ্যই টিকিট কেটে আসবেন আগের থেকে। কোন দিন কোন শো হয়, 5:30 শোটা রোজ হয়, 7:50টাও বোধহয় রোজ হয়, 6:50টা সোম, বুধ, শুক্র এরকম কিছু হয়। তো আমি অনলাইনে কোথা থেকে টিকিট কাটবেন, তথ্য কোথায় পাবেন, সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি রেজিস্টার করাবেন নিজের নাম, আধার কার্ডের নম্বর দিয়ে, এবং আপনার সঙ্গে যারা ভ্রমণ করবেন তাদের নামও ওখানে একই সঙ্গে রেজিস্ট্রেশন করাবেন। তারপর ওখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন পার হেড 300 টাকা করে। একটু আগের থেকে টিকিট কাটবেন লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের। এই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু সাংঘাতিক পপুলার, টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। দিনের দিন কিন্তু টিকিট পাবেন না, সিজন টাইমে বিশেষ করে, এটা একটু খেয়াল রেখে আসবেন। এই যে পৃথ্বীজিৎ এই অসত্য গাছের তলায় বসে আছে, সুশীতল ছায়া অসত্য গাছের, একদম এই গাছটা সামনেই ওই গ্রাউন্ড যেখানে বন্দীদের অত্যাচার করা হতো। এই গাছটা কিন্তু সব কিছুর নীরব সাক্ষী, সেটা লেখাও আছে এখানে। তবে অরিজিনাল যে গাছটা ছিল এখানে, অসত্য গাছটা ছিল, সেটা 1998 সালে আপরুটেড হয়ে যায়। তারপর এখানে তারই একটা শাখা থেকে আবার এই গাছটা
তৈরি করা হয় অনেক যত্ন নিয়ে, আরেকবার লাগানো হয় এখানে, বুঝেছিস তো? এটা অরিজিনাল গাছটা নয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই গাছটার ছায়া কিন্তু খুব সুশীতল। আপনারা যখন এই পুরো ট্যুরটা কমপ্লিট করবেন তখন এই গাছের তলায় এসে বসবেন, একটু ভাববেন এই ঠান্ডা হাওয়ায় বসে, এই শীতল ছায়ায় বসে বন্দীদের কথা ভাববেন, আমাদের সেই অগ্নিযুগের কথা ভাববেন, তারপর আপনি পরের ডেস্টিনেশনে যাবেন। আচ্ছা, এখানে বলে দিই, গেট দিয়ে যে ঢুকবেন, ঢোকার মুখেই ডান দিক বাদিকে দুটো মিউজিয়াম রয়েছে। আমরা ঢোকার সময় যাইনি, আমরা এখন বেরোনোর সময় সেখানে যাব। মিউজিয়াম দুটিতে এখানকার বন্দীদের ছবি এবং তাদের আত্মবলিদানের কাহিনী লেখা রয়েছে। সেলুলার জেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের পাশে লাইট হাউস রেস্তোরাঁয় লাঞ্চ সারতে। সেদিন আমরা লাঞ্চে খেয়েছিলাম প্যান ফ্রাইড কিংফিশ আর বেকড স্ন্যাপার। দেখা যাক। ভালো, কিন্তু একটু রুঠা। হ্যাঁ হ্যাঁ, ভালো হলে কিন্তু শক্ত, ঠিক, হালকা শক্ত, একটু রুঠা রয়েছে। ফ্রিজ থেকে বার করেই রান্না করেছে, ভেতরে নুন ঢোকেনি, ভেতরে একটু নুন ঢোকা উচিত ছিল। সুন্দর করে পিস করে দিয়েছে পৃথ্বীজিৎ। আর এই হচ্ছে স্ন্যাপার। দেখা যাক এটা আর কি অবস্থা। এটা কিন্তু নরম একটু, এই যে এটা বেটার, এটা বেটার। এখানে গোলমরিচ ছড়িয়েছে, সুন্দর করে গ্রিল করেছে, হালকা বাটারের গন্ধ আসছে, দারুণ, বেশ ভালো। এটা অনেক বেটার, কিন্তু মাছের কোয়ালিটি এটা ফার বেটার কিংফিশের থেকে। গোলমরিচ দিয়ে বাটার দিয়ে গ্রিল করেছে, ভালো। এই যা অস্বাভাবিক রকমের খাওয়া দাওয়া হলো, এরপরে কি বলতে ইচ্ছে করে? বলতে ইচ্ছে করে যে এই কে আছিস, গড়গড়াটা রেডি কর, আর পাঁচ বালিশটা আর মাথার বালিশটা একটু চাপড় দিয়ে ফুলিয়ে বিছানাটা একটু ঝেড়ে রাখ, আমি শুতে আসছি। শুতে এলে হবে না, এখন এই রোদ্দুরে ভিডিও করতে বেরোতে হবে। সে তো কিছু করার নেই না, যদি নর্মাল টাইমে হতো তাহলে কি বলতাম, হ্যাঁ। কেন সবাই জানে আমি বাড়িতে থাকলে দুপুরে ঘুমোই আর কি, সেই জন্য বললাম আর কি। এই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে ফিশারিজের অ্যাকোয়ারিয়াম। এই যে এটা দেখে নিয়ে আমরা যাব ট্রাইবাল মিউজিয়াম, তারপর চাথাম সমিল, তারপরে চিড়িয়াটাপুতে সানসেট। এই হচ্ছে প্ল্যান। এখন বাজে 2:20, টিকিট হচ্ছে 10 টাকা করে। বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী, মাছ এবং কোরাল প্রিজার্ভেশন করে রাখা হয়েছে এখানে। ছোট্ট মিউজিয়াম, এপাশে আবার অ্যাকোয়ারিয়াম রয়েছে। এটা দারুণ ইন্টারেস্টিং জিনিস। একটা শ ফিশ বা করাত মাছ, লেজটা করাতের মতো। যারা অ্যাকোয়ারিয়াম ভালোবাসেন তারা আসতে পারেন। আচ্ছা, এখানে ফটো তোলার জন্য 50 টাকার আরেকটা টিকিট কাটতে হয়েছে আমাকে। 10 টাকা এন্ট্রি ফি প্লাস 50 টাকা ক্যামেরার জন্য। পৃথ্বীজিৎ এই টুপিগুলো কিনলো, কত করে পড়লো? 200 টাকা করে বললো। 200 টাকা? হ্যাঁ, ঠিকই আছে। এই যে এখানে দিদি বিক্রি করছেন। এটি নিন। ও দিদি, বাড়ি কোথায়? আমার বাড়ি আনান কালাপানি। কালাপানি? তা বাংলা এত সুন্দর কি করে বলছো? আমরা বাঙালি। তা একটা পান খাওয়াবে? পান খাও 50 টাকা। পৃথ্বীজিৎ এই কালারটা নিয়েছে। আচ্ছা, বলে দিয়ে, আন্দামানে এলে পরে যে সময়ই আসুন না কেন, সাংঘাতিক গরম। দুপুরবেলা ঘোরাঘুরি করার সময় মাথায় টুপি কিন্তু মাস্ট। এটা না হলে খুব অসুবিধায় পড়বেন। 2 নম্বর, ভালো রকম সানস্ক্রিন লোশন নিয়ে আসবেন, খুব ভালো সানস্ক্রিন লোশন আনবেন। আর ছাতা হলে আরও ভালো হয়, ছাতা ব্যবহার করুন। আর সঙ্গে জল রাখবেন, এগুলো কিন্তু খুব জরুরি আন্দামান বেড়ানোর জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে চাথাম সমিল দেখতে। চাথাম
4টের সময় বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা আগে যাচ্ছি চাথামে। এখন বাজে 2:42। চাথাম কিন্তু আলাদা একটা দ্বীপ, পোর্ট ব্লেয়ারের পাশেই। চাথামের সঙ্গে পোর্ট ব্লেয়ারের সংযোগ স্থাপিত হয় 1930 সালে, যখন ব্রিটিশার্সরা এই পোর্ট ব্লেয়ার চাথামের ব্রিজ বানায়। সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাব এখন। হ্যাঁ, এই হলো চাথাম ব্রিজ, যেটা তৈরি হয়েছিল 1930 সালে। এই হলো ব্রিজ, পোর্ট ব্লেয়ারের সঙ্গে চাথামের কানেকশন। আর ব্রিজ পেরুলেই সোজাসুজি আপনি ধাক্কা খাবেন চাথাম গভর্নমেন্ট সমিলে। চাথাম হলো এশিয়ার সবচেয়ে বড় সমিল। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1883 সালে। আন্দামানের সবচেয়ে দামি কাঠ, যেটা জগৎ বিখ্যাত, তার নাম হচ্ছে প্যাডক। প্যাডক কাঠ এখানে খুব পপুলার। এই হচ্ছে প্যাডক কাঠ, এই যে। इसमें गोल्डन है, सिल्वर है, रेडवुड है, और अंदर के सही मिलेगा। প্যাডক কাঠের দামটা বলে দিই, সাইজের উপর নির্ভর করে, তবে মোটামুটিভাবে 1 কিউবিক মিটার এই মুহূর্তে 98,000 টাকা 1 কিউবিক মিটার কাঠ। এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে 20 টাকা পার হেড। আন্দামানের পোর্ট ব্লেয়ারে এক সময় কিন্তু ট্রাম লাইন ছিল। 1890 সালে প্রথম ট্রাম লাইন স্থাপিত হয় এখানে, এবং এখানে ট্রাম লাইন মূলত ইউজ করা হতো এই টিম্বার ট্রান্সপোর্টেশনের জন্য। হাতিতে টানা ট্রাম গাড়ি ছিল তখন। সেই ট্রাম লাইনের কিছু এখনও এই সমিলের মধ্যেও রয়ে গেছে, যা এখনও ব্যবহার করা হয়। এবং এই রকম রেল ট্রলিতে করে কাঠ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। আচ্ছা, দেখুন 1952 সালে ডিজেল ইঞ্জিন ইন্ট্রোডিউস করা হয় ট্রাম টানার জন্য। 1991 সাল অবধি এখানে ট্রাম লাইন কিন্তু অ্যাক্টিভ ছিল, তারপর বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র এই চাথাম সমিলের মধ্যেই ট্রাম লাইন রয়েছে টিম্বার ট্রান্সপোর্টেশনের জন্য, এই সমিলের মধ্যে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে। এই হচ্ছে ডিজেল লোকোমোটিভ, যা ব্যবহার করা হতো ট্রাম টানার জন্য। সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণের এই সমিলে দেখতে পাবেন ব্রিটিশ আমলের বিভিন্ন কাঠকাটাইয়ের মেশিন। দুপুর 2টোর মধ্যে এলে সামনাসামনি দেখতে পাবেন কাঠচেরাই। সবচেয়ে আপনাদের ভালো লাগবে সমিলের ভেতরের মিউজিয়ামটি। প্যাডক কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার আর কাঠের ওপরে অতুলনীয় হাতের কাজ আপনাদেরকে মোহিত করবেই করবে। এটা মিউজিয়াম, এখানে জাস্ট ডিসপ্লে করার জন্য রাখা রয়েছে জিনিসপত্র। এখানেই তৈরি করা, এখানের ওয়ার্কশপে তৈরি করা। এখান থেকে কিন্তু কোনো কিছু বিক্রি হয় না। 7টার সময় মিল খোলে, কিন্তু ট্যুরিস্টদের এন্ট্রি দেওয়া হয় 8টা থেকে। তো 8টার পরে চলে এলে লাইভ দেখতে পাবেন কাঠ কাটা। এখন ঘড়িতে 3:45। আমরা এখন যাচ্ছি চিড়িয়া টাপু। এখান থেকে চিড়িয়া টাপু 30 কিলোমিটারের মতো। চিড়িয়া টাপু থেকে দারুণ সুন্দর সানসেট দেখা যায়। সানসেট এনজয় করার জন্যই চিড়িয়া টাপু যাচ্ছি। আপনারা যদি আন্দামান প্ল্যান করেন পোর্ট ব্লেয়ারে, তাহলে চিড়িয়া টাপুটা বিকেলের দিকে রাখবেন, সানসেট ওখান থেকে দেখার চেষ্টা করবেন। এই যে এই জায়গাটি, ভারতের পতাকা যেখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটিকে ট্যুরিস্টরা বর্তমানে ফ্ল্যাগ পয়েন্ট হিসেবে জানেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু 30শে ডিসেম্বর 1943 সালে এই জায়গায় তিরঙ্গা উত্তোলন করেননি। কোথায় করেছেন তা আগেই আপনাদের দেখিয়েছি এই ভিডিওতেই। এখানে যে বিচটা রয়েছে তার নাম হচ্ছে মুন্ডা পাহাড় বিচ। এখানে সানসেট দেখা যায় দারুণ সুন্দর, কিন্তু আকাশে মেঘ দেখুন। তাও আমরা দেখতে পাবো ওই নিচের দিকটায় মেঘ নেই, সূর্যটা আরেকটু নামলেই দেখা যাবে। চিড়িয়াটাপুর মুন্ডা পাহাড়ে সেদিন অপূর্ব এক সানসেটের সাক্ষী ছিলাম আমরা। পোর্ট ব্লেয়ারের প্ল্যানে সানসেটের সময় চিড়িয়াটাপু একেবারেই মিস করবেন না।
সানসেট দেখে চিড়িয়াটাপু থেকে ফিরে এসে আমরা চলে গিয়েছিলাম সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। ভিজুয়াল এফেক্টস, গ্রাফিক্স এবং লাইটের খেলায় অপূর্ব সুন্দর সেলুলার জেলের এই লাইট অ্যান্ড সাউন্ড শো। পোর্ট ব্লেয়ারে এলে 100% রেকমেন্ডেড, অবশ্যই দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের পর্বে আপনাদের জন্য নিয়ে আসবো আমাদের হ্যাভলক মানে স্বরাজদ্বীপ ভ্রমণের বৃত্তান্ত। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।